এইখানে কেন আর এরকম করতেছে আমাকে এদের 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 রাগ করার কারণ, এদের মূল দুঃখটা কোথায়, এদের ব্যথাটা কোথায়, এটাকে আপনার জানতে হবে যে কেন এটা এরা করতেছে, এদের রাগটা কি। এখানে খুব সম্ভবত এটার নাম হলো FRCS, একটু আগে কি আমি ভুলে গেছি। আচ্ছা এক সেকেন্ড বলতেছি, এটা কি কারণে এরা এই আন্দোলনটা কেন চাঙ্গা হইলো, কোয়াই কারণটা হইলো, এই আন্দোলন চাঙ্গা হওয়ার কারণ হইলো আপনার, এই আন্দোলন চাঙ্গা হওয়ার কারণ হইলো FCRA, মনে হয়েছে FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এই একটা মূলত 1976 সালে, তখন ক্ষমতা কে, 1976 সালে ভারতের ক্ষমতা কে 1976 সালে ভারতের ক্ষমতায় নিশ্চয়ই নরেন্দ্র মোদী ছিল না। এটা হলো 1976 সালের আইন। সে আইনটা আবার রিভাইজ করেছে পরে, সে আইনটা, ওই আইনটাকে সালে নতুন করে কার্যকর করেছে FCRA। পরবর্তীতে 2010 সালে এতে একাধিক সংশোধনী এনেছে। 2010 সালে কে ক্ষমতায়? নিশ্চয়ই বিজেপি না, RSS না, নরেন্দ্র মোদী না, অমিত শাহ না। এটাই তারা এখন এই 2026 এসে সেটা রিভাইজ করেছে। এই আইনটাকে তারা প্রয়োগ করার চেষ্টা করেছে। এইখানেই তাদের পেটের ব্যথা শুরু হয়ে গেছে, ডায়রিয়া শুরু হয়ে গেছে। ভারতের চিঙ্কুবাম, ভারতের মুসলিম লীগার, ভারতের সপা, ভারতের মানে সমাজবাদী পার্টি, ভারতের কংগ্রেস, মানে যত ফেলটু আছে, মানে যারা নরেন্দ্র মোদীর কাছে গেলে জামানত হারায়। 544টা আসনের মধ্যে বামেরা কয়টা পেয়েছে ভারত আমাকে বলেন? সর্বোচ্চ 5টা, এর উপরে তো নয়, বরং কম আছে। সংসদীয় লোকসভা আসনের কথা বলতেছি। তো এদের মুরদে কোলাইতেছে না নির্বাচনে নরেন্দ্র মোদীকে ফেল করাইতে, সপার মুরদে কোলাইতেছে না এই যোগী আদিত্যনাথকে তার উত্তরপ্রদেশ থেকে তাড়াইতে। এমনকি ওই যে আরেকটা মাফলার ম্যান আছে না, আরেক বাটপার, নাম দিয়ে আসলো হইলো যে এই যে দুর্নীতি মুক্ত বইলে এসে নিজে দুর্নীতিবাজ, দিল্লিতে আইসা ওই যে নিরপেক্ষ আন্দোলন করতে এসে দিল্লিতে মাফলার ম্যান কেজরিওয়াল মন্ত্রী হয়ে গেল, মুখ্যমন্ত্রী। তাকেও এখন মোটামুটি পাবলিক তো কিক আউট করে দিয়েছে, পাগল হয়ে গেছে। এখন সবার মাথায় তো কিরা, মমতা ব্যানার্জির মাথায় সদ্য কিরা লাগছে, পোকা লাগছে। এর আগে মাফলার ম্যান আউট, তার আগে সপা তো গেয়া ভার্মে, আগামীতেও আসতেছে, এই 27 সালেও আসতেছে যোগেন্দ্র আদিত্যনাথ। নিশ্চিত থাকেন, আমি ভারতের উত্তরপ্রদেশে অন্তত 103 মুসলমানকে ফোন করেছি যারা যোগী আদিত্যনাথকে পছন্দ করেন। এমন আমি বলেছি, আপনি তো তাকে পছন্দ করেন না, 2027 আপনি কি মনে করেন যোগী পাশ করবে? কই না, যোগী আসবে। আমি বললাম ভোট আপনারা তো দিবেন না? কয় আমরা তো দিবই না। মানে তারা, মানে ভারতের ওই মুসলমানরা বলছে, প্রশ্ন আসে না যোগীরে দিতে, কেন দিবে না? একদিকে হলো বিজেপি, তার উপর হলো হিন্দু, তার উপর হলো নিজে হলো গেরুয়া পোশাক পরে থাকে, এরা ভোট তো দিবেই না। কিন্তু তারা প্রত্যেকেই বলেছে যে আগামীতে যোগী ক্ষমতায় আসবে মুসলমানদের ভোটে। কি বলেছে? মুসলমানদের ভোটে আসবে। কারা বলেছে? যারা যোগী আদিত্যনাথকে পছন্দ করে না, তারাই আমাকে বলেছে। আপনি এরকম নিয়ে আসেন, বরং যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মুসলমানরা বেশি ফালাফালি করতেছে, কোথাকুতি, সরি হিন্দুরা, এই সপার যারা করে, কংগ্রেস যারা করে। মুসলমানেরা 90% মুসলমান চাইতেছে, 90% মুসলমান চাইতেছে যোগী আদিত্যনাথ থাকুক। যেখানে দিনের 12টার সময় মেয়েরা চলতে পারতো না রাস্তায়, যেখানে বাড়িতে গিয়ে চাঁদা দিয়ে আসতে হইতো ডাইকে নিয়ে, মানে যে চাঁদা নেবে তারা পায়ে ধরে চাঁদা দিতে হইতো। এখন সেই চাঁদাবাজ হাওয়া রাতের 12টায় উত্তরপ্রদেশে নারী ঘুরলে কারো বাবার ক্ষমতা নেই, কোনো মেয়ের দিকে তাকায়। এই হলো যোগী আদিত্যনাথের অবদান। আপনি পছন্দ করেন আর না করেন, পছন্দ করার আলাদা বিষয়, আর সুশাসন আলাদা বিষয়। তো আমি আওয়ামী লীগকে পছন্দ করি মুক্তিযুদ্ধের পক্ষ সরকার হিসেবে, দল হিসেবে। এখন সে আওয়ামী লীগ আগামীতে ক্ষমতা এসে যদি একেবারে খারাপ কাজ করা শুরু করে, আমি তো তাকে সমর্থন করবো না, করতে পারি না। সে আইসা যদি দুর্নীতি করে, সে আইসা যদি সন্ত্রাস করে, সে আইসা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে, আমি কি আওয়ামী লীগকে সমর্থন করতে পারবো? পারবো না, পছন্দ হইলেও না। তেমনি যোগী আদিত্যনাথকে আপনি যতই পছন্দ করেন, সে আসলে যদি ধরেন আওয়ামী লীগ আসার পরে দেশে আইনের সুশাসন আসলো, জামাতারা তাকে কি গালি দিবে মনে করছেন? বরং এখন তো জামাতারাই চাইতেছে শেখ হাসিনা আসুক। বিএনপির অনেক কর্মী আমারে বলেছে তারা চাইতেছে শেখ হাসিনা আসুক। কেন বলে? কারণ তাদের পছন্দের সরকার ব্যর্থ হয়েছে, বরং তাদের অপছন্দের সরকার যা করছে তারা খুশি। বিজেপির উপর এত রাগ কেন? অভিনেতাদের এত রাগ কেন? কারণ ধুরন্ধর 3-2 আসার পরে ভারতের চলচ্চিত্রের রাজনীতি তুলিশাত হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। বলিউডের যে নেপটো কি বলে, আত্মীয়করণ, এটা বন্ধ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর কাজ হবে না। তারপরে কি, ভারতে যে সিনেমা বানানোর একটা ট্রেন্ড ছিল যে পাকিস্তানকে হাইলাইট করো, মুসলমানদের হাইলাইট করো, ওই ব্যবসা শেষ। এই জন্য ওই যে তো আর চিঙ্কুম আমরা তো কারা দেখেন, শাবানা আজমি কে,
তার বাপ কাইফি আজমি, তার স্বামীকে জাভেদ আখতার। তিনি কে? তিনি কোন পার্টি করেন, কোন দল সমর্থন করেন? প্রকাশ কারাত কে, সরি, আরে বিখ্যাত ভারতের তেলেগুর যে ভিলেন, আমারও খুব পছন্দের অভিনেতা। যারা আসছে এখানে সব আমার পছন্দের অভিনেতা, একজন আমার অপছন্দ, এমনকি নাসিরুদ্দিন শাহ তিনিও আমার পছন্দের নেতা। কোন পছন্দের, সরি নেতা না, অভিনেতারা আমার পছন্দের, নেতা নয় আর আমার অভিনেতা। ওই যে বিখ্যাত, আরে ভুলে গেলাম এখন নাম, তিনি বাম রাজনীতি করেন, তামিলের ভিলেন, আমার পছন্দের একেবারে, আমার কাছে তিনি কিংবদন্তি। তিনি আসলে কি, এবং আমার খুব মোস্ট ফেভারিট একজন অভিনেতা, নায়ক সালমান খানের সাথে তার আমি বেশি পছন্দ করি। সালমান খানের সিনেমা হিসেবে ভিলেন ছিল, তাকে আমি তার অভিনয় আমাকে, তার মানে আমি যদি কোনোদিন অভিনয় আসি, অভিনয় করি, তাহলে আপনি বলতে পারেন ওই তামিলের ওই ভিলেন, তাকে তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি আমি। খুব ভালো লাগে আর অভিনয়গুলো। এবং আরো অনেক নায়ক নায়িক আছে, তাদের দুই চার, তার প্রত্যেকে, শাবানা আজমি আমার পছন্দের মানুষ, জাভেদ আখতার তো আমার মহা পছন্দের মানুষ। কিন্তু এরা কেন এখানে জুটছে? প্রত্যেকের এনজিও আছে, শাবানা আজমির এনজিও আছে। তারপরে যে ওয়াংচুক, ওই যে লাদাখের যে নেতা, সে নিজে বলেছে চায়না যদি ভারত আক্রমণ করে সে চায়নার পক্ষে থাকবে। আপনি বলেন, কেউ যদি বাংলাদেশে বলে যে বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে সে ভারতের পক্ষে থাকবে, কেউ যদি বলে পাকিস্তান বাংলাদেশ আক্রমণ, পাকিস্তান, সে কি দেশদ্রোহী নয়? সে কি দেশদ্রোহী নয় কিনা বলেন? এই যে আমি শেখ ফরিদ, আমার সামনে যদি কেউ বলে যে ভারত বাংলাদেশকে আক্রমণ করলে সে ভারতের পক্ষ নেবে, আমি তো তার বিরোধিতা করবো। কিন্তু আমার তো আপনি ভারতের দালাল বলেন। তো ওয়াংচুক নিজে বলেছে যে যদি ভারতকে চায়না আক্রমণ করে তারা পাশে নেবে। এখানে যারা মিছিল করেছে কি, আপনার মিছিলের, আচ্ছা এটা কি, এদের বিরোধটা কিনে নিট, ওই যে বাংলাদেশে শুরু হয়েছিল বৈষম্য কোটা একটা বাটপারি, ঠিক ওই রকম নিট নিয়ে আন্দোলন শুরু করেছে। যখন তাদের কৃষক আন্দোলন ব্যর্থ হয়েছে, যখন অধিকার বলে শিক্ষামন্ত্রী অভিযোগ তারা করতেই পারে, আমি তাদের নিট আন্দোলন যদি বলেন তাহলে সেই আন্দোলনে আপনি পক্ষ নিতেই পারেন। যে কোনো পৃথিবীর সুসভ্য মানুষ নিট আন্দোলনের পক্ষে থাকবে। কেন? কারণ আপনি প্রশ্নপত্র মানে ফাঁস করা আন্দোলন করতেছেন। এটা আমিও যদি আজকে ভারতের সরকার, আমি বলতাম এদের আন্দোলন বৈধ, গণতান্ত্রিক দেশে আপনি আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন, ওকে বৈধ, আমি আপনার বিরোধী হইল, বৈধ করেন। কিন্তু আপনি সেখানে কি স্লোগান দিলেন? তেরা মেরা রিশতা কি, আল্লাহ ইলা ইল্লাল্লাহ, ওইখানে ওই স্লোগান কেন? আপনি ওখানে জায়গায় স্লোগান কি দিলেন? উমর খালিদ জিন্দাবাদ কেন দিলেন? উমর খালিদ একটা জঙ্গি সন্ত্রাসী, আপনি ওর নামে কেন স্লোগান দিলেন? আপনি ওইখানে গিয়ে কি স্লোগান দিলেন? 370 ফের লায়েঙ্গে লটায়েঙ্গে, কেন 370 নিয়ে আসবেন কাশ্মীর, ওই স্লোগান কেন দিলেন আপনি? আবার সপার নেতা গিয়ে ওখানে কি স্লোগান দিল? নরেন্দ্র আদিত্যনাথকে হটাইতে হবে। আচ্ছা, এটা তো শিক্ষামন্ত্রীর ব্যাপার, আপনি আদিত্যনাথকে হটাইতেছেন কেন? মানে আমার সাথে ঝগড়া হইলো আপনার, আমি কেন বলবো হায়দার ভাইকে হটাও? মানে আপনি আসছেন আলু পোড়া খাইতে। মানে এখানে ছাত্র রাজনীতি যদি হয়, সে আন্দোলনের প্রতি আমাদের সমর্থন থাকবে, তার অধিকারের প্রশ্নে, বা সে আন্দোলনের প্রতি যদি আমার সমর্থন নাও থাকে, তার বিরোধিতা করা গণতান্ত্রিক অধিকার, সে করবে। কিন্তু আপনি পুলিশ দাঁড়িয়ে আছে, স্প্রে মারলেন কেন? পুলিশ দেখবেন শান্ত, যে যারে পিটাইলো দেখেন কত বড় বদমাইশ। ওই যে বাংলাদেশে যা করছে তাই, ঠিক বাংলাদেশের যে সিনেমাটা হয়েছে জুলাই সন্ত্রাসের, হুবহু কাট কপি পেস্ট। কটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কটা বামপন্থী নেতা, এক মুঠো অভিনেতা অভিনেত্রী, এক মুঠো গায়ক, এক মুঠো নায়ক, এক মুঠো টিকটকার, এক টুকরো হিন্দু, এক টুকরো মুসলমান, কি সুন্দর মিল, বাংলাদেশের মতোই হবো। কিন্তু ওইখানে তো ভাই ওয়াকার নাই, তাই আপনি আন্দোলন সফল হতে পারবেন না। পুলিশ দাঁড়িয়ে আছে, যে ছাত্রকে পেটাইলো তার ছবিতে হামারা স্টুডেন্ট কো মারা, ইতনা হারামি কেসা হ্যায়, নরেন্দ্র মোদী, কত কথা। যে ব্যক্তিটা অভিযোগ করলো নাসিরুদ্দিন শাহ, যেই দিন কাসাব তাজ হোটেলে হামলা চালিয়ে শত শত ভারতীয় নাগরিক মেরে ফেললো, সেই দিন এই নাসিরুদ্দিন শাহ কি বলেছিল? সেই দিন ওই কাসাবের পক্ষে তিনি লিখেছিলেন তার যেন ফাঁসি না হয়। এই সেই নাসিরুদ্দিন শাহ, আমার প্রিয় অভিনেতা, এই সেই নাসিরুদ্দিন শাহ। আসলে ইয়াদ রাখা যায়গা, কি ইয়াদ রাখবেন আপনি? আপনি কেন কাসাবের কথা ইয়াদ রাখলেন না? আপনি কেন পেহেলগাম হামলার কথা বললেন না? ইয়াদ রাখা যায়গা কেন বললেন না আপনি? কেন আপনি ভারতের এত সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে, তখন কেন বলেন না ইয়াদ রাখা যায়গা? আর কয়টা বদমাইশ দেশদ্রোহী, কয়টা বিভ্রান্ত তেলাসুরারে পিটাইছে, আপনি বললেন ইয়াদ রাখা যায়গা? আপনি তো সেই নাসিরুদ্দিন যে সারা জীবন ভারতের সুবিধা নিয়েছেন, যে সারা জীবন মুসলিম অভিনেতা হিসেবে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। প্রথমে হিন্দু বিয়ে করেছেন, পরে মুসলমান, আবার 2 ঘরে বাচ্চা আছে, ঠিক আছে, 2 ঘরে বাচ্চা আছে। আপনি এখন এসে হয়ে গেলেন কি বললেন যে ভারত আমার জন্য, ভারত অসহিষ্ণু, সারা জীবন সুবিধা নিয়ে অসহিষ্ণু হয়ে গেল ভারত, মিছিল করতেছেন ইয়াদ রাখা জায়গা বলে আপনি কি বোঝাতেছেন? আর যে ছেলেরে পিটাইলো, যার পক্ষে এত কথা, সে সরাসরি দেখলাম পুলিশের ভিডিও, দেখেন পরে টুক দেয় পিটাইতেছে, ওটা দেখায়। অর্থাৎ আপনি মৌসাকে ঢিল মারলেন, ওটা দেখালো না,
কিন্তু আপনারা যখন মৌমাছি, এই যে তোকে মৌমাছি কামড়াইছে, মৌমাছি কামড়ায়, কিন্তু ঢিলটা মারলোকে পুলিশের সরাসরি পেপার স্প্রে মারলো। আপনারা কেন মারলেন? পুলিশ তো কিছু করে না, তো পুলিশ চুপচাপ দাঁড়াইছিল। আবার এই বদমাইশগুলো যখন ইরানে যখন তেহরানের কসাই যখন হাজার হাজার মানুষ মেরে ফেললো, তখন বললো এটা ঠিক আছে, নরেন্দ্র মোদী একটু পিটাইছে তাতে এদের পশ্চাৎ জ্বলে যায়। ঘটনাটা কি? দাল মে তো কুছ কালা হায়। আবার একজন গায়ক আছে, কিছুদিন আগে বলছে ককরোচ পার্টিকে আমি সমর্থন করতে পারি না, আজকে হঠাৎ করে ককরোচ পার্টির সমর্থক হয়ে গেল। কারণটা কি? দাল মে কুছ কালা হায়। আর যে ককরোচ পার্টির প্রধান, সে কি ভারতের ছাত্র? সে কি ভারতীয় নাগরিক? খোঁজ নেন তো একটু। ভারতের নেতারা কোথায়? তারা কেন আন্দোলনে আসে না? আর কারা কারা গেছে? সব ফেলটু। রাহুল গান্ধী এর তো একবার তো তার বিরোধী দিল, পদই চলে গেছে নেতার। সে তার নিজের আসন আমেথিতে, যার বাপ দাদা 14 গোষ্ঠীর আসন বলা হয়, সেখানে সে ফেলটু। স্মৃতি অরুণা ইরানির কাছে সে ফেলটু। আর না, স্মৃতি ইরানির কাছে তিনি ফেল করেছেন, তার বাপ দাদার করে মার্কা মারা আসনে ফেল। মানে নিজের বাড়িতে তারা ভোট নাই, সে গেছে দিল্লি দখল করতে। এরা কারা? এরা আর কিছুই না। নরেন্দ্র মোদী 2014 সাল থেকে ক্ষমতায়, এদের আর বরদাস্ত হইতেছে না। পাবলিক তো ভোট দেয় না, তাই এক একদিন এক এক, কখনো কৃষক আন্দোলন, কখনো চাকরির আন্দোলন, কখনো হিন্দু মুসলমান আন্দোলন। এই সেই কংগ্রেস তো যারা বাবরের মাজারে গিয়ে ফুল দেয়, বাবরকে যায় বলে তোমাদের আমরা মনে রেখেছি, রাম মন্দিরে যায় না। ভারতের রাজনীতিতে আপনি রাম মন্দিরকে এড়িয়ে যেতে পারবেন? সৌদি আরবের রাজনীতি করে আপনি মক্কা মদিনা এড়াইতে পারবেন? ধরেন মক্কা মদিনাতে ইহুদি এবং খ্রিস্টান রাজনীতি করে, সেও কি মক্কা মদিনাকে এড়িয়ে যেতে পারবে? ভারতে যদি কোনো মুসলমানও রাজনীতি করে, সে রাম মন্দিরকে এড়িয়ে চলতে পারবে না। প্রশ্নই আসে না। কারণ আপনি ভারত আর রাম আলাদা করতে পারবেন না, ভারত রামায়ণ আলাদা করতে পারবেন না, ভারত আর রামচন্দ্র আলাদা করতে পারবেন না। আপনি সেটা আপনি মানবেন না, সেই দেশের সংস্কৃতি মানবেন না, আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন, হবে না। ওই দেশের মানুষ মানবে না। নরেন্দ্র মোদীকে যারা বিরোধিতা করার স্বার্থে বিরোধিতা করতেছে, আরো তাদের পিত্তি চলে গেছে গেল জানেন? এদের পেট খারাপ হয়েছে কেন জানেন? এদের মাথা গরম। হাইড্রোজেন রেল চালু করে দিয়েছে, হাইড্রোজেন শক্তি দিয়ে এখন রেল। কারণ উন্নয়নের এত দিকে নিয়ে যাচ্ছে, উন্নয়নকে এত উপরে নিয়ে যাচ্ছে, যারা ধারে কাছে নাই। তবে উন্নয়ন করলেই ক্ষমতায় থাকা যাবে এটা আমি বলতেছি না, কারণ শেখ হাসিনা কম উন্নয়ন করে নাই, ক্ষমতায় থাকতে পারে নাই। ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। ভারত অবশ্যই সতর্ক রয়েছে, কারণ ভারতের মানুষ এত বোকা না যেটা বাংলাদেশের মতো মানে এরকম একটা মানে দেউলিয়া রাষ্ট্র বানায় ফেলবে ভারত। ভারতের জনগণ এত বোকা না, ওইখানে কোনো ইউনুস নাই, ওইখানে কোনো ওয়াকার নাই। সুতরাং এই তথাকথিত ফাত্রামি আন্দোলন, আমি আবার বলছি তাদের অধিকার আছে মিছিল করার। আমি তাদের আন্দোলনের অধিকারের আন্দোলন নেতার আন্দোলন করবে, এই ব্যাপারে আমার কোনো কথা নেই, তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখানে টোটালি ফাত্রামি, এদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে বিদেশি ফান্ড এনজিওদের দোকানদারি বন্ধ হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী এমন কিছু করতেছে, ভারতের কনভার্সন অর্থাৎ ধর্মান্তকরণ বন্ধ হয়ে যাইতেছে, পেটে গুড়াকির শুরু হয়ে গেছে। খ্রিস্টান তো বানাইতে পারবেন না, ধর্মান্ত আরব থেকে টেক আনতে পারবেন না, মুসলমান বানাইতে পারবেন না। পেটে কি ওই যে ব্রাহ্মণ মেয়ে আনলে 50 লাখ, ক্ষত্রিয় আনলে 40 লাখ, বৈশ্য আনলে 30 লাখ, আর সাধারণ হিন্দু আনলে 10 লাখ, মেয়া বিয়া করলে লাভ জিহাদ, এগুলো তো বন্ধ হয়ে যাবে। এই জন্য এদের মাথা ব্যথা। আর এই যে নেতাদের দেখে, কে নেতা? শাবান আজমি এনজিওর নেতা, এনজিওর মালিক। ওয়াংচুক এনজিওর মালিক। কে এনজিওর মালিক? অরুন্ধতী রায় এনজিওর মালিক। সব এনজিওর মালিক ওইখানে গিয়ে হাজির। তো সরকার ওই এনজিওর মালিকদের টাকা আসা বন্ধ করছে। মানে সরকারের খাতায় আগে আসবে, অর্থাৎ আপনি আমার টাকা দিবেন, রাশেদ সাহেব বললো টাকাটা আমার ওইখানে হয়ে আসতে হবে, আমি জানবো যে ফরিদের কাছে কত টাকা গেল। এই জন্য তার মাথা খারাপ, কারণ টাকা যত আসে আইসে তো ভারতকে অস্থিতিশীল করবে। যেমন বাংলাদেশে কত টাকা ঢুকেছে মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপ আমেরিকা থেকে, এটা সরকার পতনের জন্য। আমরা তো বলি 29 মিলিয়ন না, 29 বিলিয়ন ডলার খরচ করেছে এই সরকার পতনের জন্য শেখ হাসিনা সরকার। তো ভারতে তো আরো বেশি লাগবে, এই টাকাগুলো তো এনজিওর মাধ্যমে আসবে। এগুলো বন্ধ। একজনের কাছে 26টা কার্ড পাওয়া গেছে, 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পাওয়া। আচ্ছা, একটা মানুষের 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিভাবে হয়? আমার বুঝাই বলেন, আমাকে বুঝিয়ে বলেন। আপনার কি 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দরকার? বলেন হায়দার ভাই, আপনি তো ইউরোপে থাকেন। একটা মানুষের 26টা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কি কাছে তার পকেটে থাকলো? এতগুলো সে কেন ইউজ করে? হোয়াই? এমনি তো মনে করেন ওগুলো সব বৈধ, তারপর আপনি সন্দেহ করবেন না তারে? সন্দেহ করবেন কিনা? আরেক দিকে হইলো, নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় থাকে তাহলে ভারতের মানুষ জাতীয়তাবাদী হয়ে উঠছে। মনে রাখবেন, জাতীয়তাবাদ যারা সাম্রাজ্যবাদী তাদের জন্য ঝুঁকি। কারণ জাতীয়তাবাদ যদি মানুষের মধ্যে স্প্রেড করে, আমিও জাতীয়তাবাদের পক্ষে না, কিন্তু জাতীয়তাবাদ যদি স্প্রেড করে তাহলে সাম্রাজ্যবাদীরা সেখানে সহজে ঢুকতে পারে না, যখন ভিতরে জাতীয়তাবাদী চেতনা জাগবে।
জাতীয়তাবাদী চেতনা জেগেছিল বলেই তো ব্রিটিশদের তাড়াইতে পারছিল। তো জাতীয়তাবাদী চেতনা এই আরএসএস এবং বিজেপি হিন্দুদের মধ্যে এমনকি মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদী চেতনাটাকে আপনার রেইজ করছে, এটা তাদের জন্য বিপজ্জনক। আর ভারত কিছু চুক্তি করে না, এটা তাদের মাথা খারাপ। ভারত উন্নয়ন করতেছে, এটা তাদের জন্য মাথা খারাপ। এইভাবে যদি ভারত উঠতে থাকে, পৃথিবীর ৩য় নম্বর দেশ হয়ে গেছে অর্থনীতিতে, এটা যদি এখন 2 আসে 1 আসে তো মাথা খারাপ। সেই জন্য এখন ভারতকে কমজোর করো, ভারতকে ভাঙো। কারণ ভারত যদি টিকে থাকে, পাকিস্তান 5 ভাগ হবে, আরো 2-3টা দেশ ভেঙে যেতে পারে। এমনকি আরো বড় বড় দেশও ভাঙতে, ছোট ছোট সামাজদার গেলি সেটা খাবে, ছোট কয়েকটা দেশ ভেঙে যাবে, আর বড় একটা দেশও ভেঙে যেতে পারে যদি ভারত রাইজ করে। এই জন্য তাদের মাথা খারাপ। মাথা খারাপটা ওইখানে, কারণ এদের মাথা খারাপ হয়ে গেছে, বেলুচিস্তান ভেঙে যাচ্ছে, পেয়ারা পাকিস্তান এদের কষ্ট, তারপরে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসতেছে, এই খবরে আরো তাদের মাথা নষ্ট। সেই জন্য তারা এখন চিন্তা করতেছে যে নরেন্দ্র মোদী হটাও। কিন্তু নরেন্দ্র মোদীকে হটাইলেও কাজ হবে না। ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় ধরে নিলাম নরেন্দ্র মোদী হটিয়ে গেল, কি হইলো তাতে? 5 বছর রাখবেন পিছনে, 5 বছর বিরুদ্ধে সরাই রাখবেন, 10 বছর, তারপরে কই যাবেন? এই আগামীর ভারত কিন্তু বিজেপির হাতে, আপনি নিশ্চিত থাকেন। বামপন্থী 29 সালে ভারতের বামপন্থী নীল গায়েব হয়ে যাবে, ঠিক যেমন বাংলাদেশের বামপন্থী 2005 সালে পরে -29-এ 2024 সালের পরে এই তথাকথিত জুলাই সন্ত্রাসের ফাত্রামি আন্দোলনের পরে এটা মাইনাসে চলে গেছে, এখন -29 আছে। তেমনি ভারতে 29 সালে দেখবেন এগুলো চলে যাবে। ইভেন অবশ্যই বিজেপি সরকার একসময় পতন ঘটবে, ন্যাচারালি ভোটের মাধ্যমেই ঘটবে। আপনি তো জোর করে নিতে পারবেন না, কারণ এখানে তো ওয়াকার পাবেন না, এসে বলবে যে এই নরেন্দ্র মোদী তুমি ভাগো, ভাই নরেন্দ্র মোদী তোমারে ধরলাম। এইভাবে তো ভারতের কোনো সেনাপতি পারবে না, কারণ ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠিত, ওইখানে আপনি ফাতরামি করতে পারবেন না। আর ভারত যদি না ভাঙে তাহলে কয়েকটা দেশ ভেঙে যাবে, এই ভয়ে তারা ভারত ভাঙার চেষ্টা করতেছে। যদি কোনো কারণে সফল হয় তাহলে হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়বে। এই দেশে যদি নরেন্দ্র মোদী সরকার না থাকে, হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়বে ভারতে, তার চেয়ে বেশি বিপদে পড়বে খোদ ভারত ভেঙে যাবে। বিজেপি সরকার ক্ষমতায় না থাকলে এই ভারত টিকবে না, ভারত ভেঙে খান খান হয়ে যাবে। সেই জন্যই এত এর পিছনে লেগে গেছে। এই জন্য কলকাতায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানালে জামাতের টাকা যায়, কলকাতায় মুর্শিদাবাদে মসজিদ বানাইলে বাবরি তথাকথিত সমকামী বাবরি মসজিদ, সমকামী নামে মসজিদ, লজ্জা নাই মুসলমানদের একটা সমকামী, তাও কি আত্মস্বীকৃত। এমন না যে আমি দুর্নাম করতেছি রাশেদ ভাইয়ের নামে, রাশেদ ভাই নিজে বই লেখছে তিনি সমকামী, তিনি লিখে গেছেন। বাবুরিকে দেখলে তার মাথায় হুঁশ থাকতো না। তার তার পুরো হেরেমখানায় হাজার হাজার হিন্দু নারী, পার্সি নারী, জৈন নারী রাখার পরেও সুন্দরী, তারপরেও বাবরের ওই বাবরি নামের এক ছেলের কথা মনে হইতো, পাগল হয়ে যাইতো। সেই বাবর নামে মুসলমানদের লজ্জাও নাই, ভারতের মুসলমানের। অন্তত বাবরি মসজিদের বদলে অন্য নাম দিত, লজ্জা নাই এদের একটা সমগামী নামে মসজিদ বানায়। ইতিহাস তো পড়ে না, গাধারা তো ইতিহাস পড়ে না, পড়তে চায় না। তো যেটা বললাম যে বাংলাদেশ থেকে টাকা যায়, তুরস্ক থেকে টাকা যায়, তো ভারত তো এটা টের পেয়েছে, সরকার টের পেয়েছে, তাই এদের একটু টাইট দিছে, টাইট দেওয়ার পরে এরা পাগল হয়ে গেছে, আর পাগল হয়ে যায়গা। তবে ভারতের হিন্দুদের বলি, এবং ভারতীয় সবচেয়ে বড় কথা, ভারতীয় সংস্কৃতি বিপদে পড়বে। এই বিজেপি সরকার যদি না টিকে, এখন বলবেন বিজেপি সরকার যে আমার পছন্দের, তাও কিন্তু না। কিন্তু যে দল আপনার সংস্কৃতি, সভ্যতা, ভাষা রক্ষা করবে, আপনি তো তার পক্ষে থাকবেন। এমনকি ভারতের বিজেপি সরকার না থাকলে বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা খতরেমে পড়ে যাবে। আমি লিখে দিলাম এই কথা, অনেকে বলবে এটা কি করে সম্ভব, দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, বাংলাদেশের ভাষা কিভাবে কথা? জি, বাংলাদেশেরও, কলকাতায়ও থাকবে না, বাংলাদেশেরও বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি খতরেমে পড়বে, বিপদে পড়ে যাবে। আর ভারত তো বিপদে পড়বেই। তবে এরা সফল হবে না, কারণ হচ্ছে শুনেন, ওটা ভারত, বাংলাদেশ না। আপনি চাইলে ওখানে নামাইতে পারবেন না, এত সস্তা, অত নালিয়া দেশের না। তবে এরা যারা করতেছে, এরা আন্দোলন করে আসলে 2029 সালে নরেন্দ্র মোদীর কমপক্ষে 20 থেকে 25টা সিট বৃদ্ধি করে দেবে। জি, ধন্যবাদ। আমি একাই অনেক লম্বা কথা বললাম। এবার আমি আমাদের পিনাকি, মহামান্য চিঙ্গুমা পিনাকি ও মহামান্য আদম ব্যাপারী ইউনুসের প্রতিবেশী হায়দার ভাইয়ের গল্প শুনুন। জি কি ফরিদ ভাইয়ের কথা দর্শক খুব মনোযোগ সহকারে শুনছিল, রেসপন্স করছিল, সে কারণে আমি আসলে থামাতে চাইনি। সে কারণে আপনার ভাগের সময়টা একটু বেশি চলে গেছে, এজন্য আমরা দুঃখিত। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। আমরা গতকালকে বিষয়টা নিয়ে আলোচনা এক দফা করেছিলাম, রাশেদ হায়দার ভাই ওনার মতো করে করেছে। তবে আজকে রাশেদ হায়দার ভাইকে আমি এই বিষয়ে আলোচনা চাই। নানা ধরনের ভিডিও নানা দিক থেকে এনে কাটছাট করে ব্যাপক একটা জোয়ার তোলা হচ্ছে।
আজ সকালে একটা প্রচার হুট করে ছড়িয়ে পড়েছে, নরেন্দ্র মোদী নেপালে পালিয়ে গেছে। মানে এই ধরনের জাস্ট এই ধরনের গুজব, এই যে বাংলাদেশের ঢালপালা মেলছে কেন? রাশেদ, আমাদের এত ইন্টারেস্ট কি? ভারতে কে এলো, কে গেল, কে ক্ষমতায় বসলো, আমরা কাউকে নামাবো না, কাউকে উঠাবো না। আমরা সেখানে কি ঘটছে সেটা নিয়ে শুধু আলোচনা করতে পারি, কিন্তু একটা পক্ষ কি কেন এটা করছে? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ শেখ ফরিদ ভাই, আমাদের গুরু। কালকে আসেন নাই, দর্শক আপনার কথা শুনতে পায় নাই, তাই আমাদের কথাও খুব একটা বেশি দর্শক পছন্দ করে নাই। আপনি থাকলে তবু আমাদের গুলো চইলা যায়। তো দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মানে একটা কথা আছে বাংলাদেশের, যে ওই যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এটা কথা আছে। যেমন ওই যে ফরিদ ভাই কিছুক্ষণ আগে অনেক কথা বলতেছিলেন, তো ওই এক লোকের নাকি 26টা না 30টা ব্যাংক কার্ড আছে। তো এটা ধরেন আমরা যখন প্রথম ইউরোপে আসলাম, তখন দেখলাম যে ব্যাংক কার্ড করা যায় খুবই সহজ, কিন্তু 7 ইউরো করে মাসিক চার্জ দিতে হয়, যেটা বাংলাদেশও আছে, ব্যাংক কার্ড করলেই টাকা দিতে এসে সব দেশে। একটা দুইটার বেশি করতাম না, তখন তো বুঝতাম না। এরপরে যারা দেখছি যে আমাদের সমসাময়িক লন্ডনে আসছে, তারা দেখছি যে ভাই কার্ড এতগুলো মানে 50 ব্যাংকের কার্ড, কারণ এখানে কার্ড করতে পারবেন ফ্রি, কোনো পয়সা দিতে হবে না। এরপরে দেখলাম 6 মাস পরে কার্ড সব বাতিল করে। কেন রে ভাই, কেন বাতিল করেছে? এত কার্ড, এত সহজ কার্ড, কার্ড তো রাখে একটা ওজন। বাইরে যে কোনো জায়গায় গেলে তোর কাছে ব্যাংক আছে 30টারই 6 মাসের স্টেটমেন্ট দিবি। এত স্টেটমেন্ট বাইক হইতে পাগল হয়ে যায় ভাই, কোডও মনে থাকে না। তো ওই যে ভারতীয় যার কথা বললো 26টা কার্ড, ওই বেটা কি কারণে এত কার্ড, এটা হচ্ছে কাহিনী। আর এখন আপনি যেটা বললেন, আমাদের যে 2 পত্রিকার কথা বললেন আর কি, একটা কথা আপনারা সবাই জানেন না, যে ইরানে মাস ডিস্ট্রাকটিভ উইপেন ছিল এবং আপনার ছিল কি, পারমাণবিক বোমাও ছিল, এরকম একটা খবর করছিল না তখন সারা আন্তর্জাতিক মিডিয়া, আমেরিকা থেকে এটা ছড়ছিল। কিন্তু ওই সময় আমেরিকাতে যে টুইন টাওয়ারে হামলা করবে, এটা কিন্তু আমেরিকান পত্রিকা আলাদা জানতোই না। মানে তাদের পাশার নিচে যে বোমা রাখা আছে এইটাই তারা জানতো না, কিন্তু সারা পৃথিবীর কোথায় কোথায় বোমা আছে সব জানতো। তো বাংলাদেশের পত্রপত্রিকার অবস্থা, এরা নিজের দেশে কি ঘটতেছে বা কি ঘটতে চলিতেছে তার কোনো খবর নাই, কিন্তু ওনারা ভারতের খবর সব আগেই পাওয়া যায়, হোক না হোক, লাগুক না লাগুক এই খবর পাইব। ওই যে ফরিদ ভাই একটা কথা বললো না, যে 29 সালে ভারতের নির্বাচন, 75 বছর স্বাধীন হয়েছে এই দেশ ভারতবর্ষ, কত আন্দোলন গেল। আরে সবচেয়ে হার্ড হিটেড আন্দোলন ছিল ইন্দিরা গান্ধীর সময়, এমনকি উনি করে দিছিল, কারফিউ জারি করে দিয়েছিল, নিজের পোলারে নিজে বিমানে মারায় ফেলছিল মতান্তরে। আমি বলবো না যে এটা সঠিক, মতান্তরে বিভিন্ন জন বলে, ওই যে ফরিদ ভাইয়ের মতন দুষ্ট লোক, আমার মতো দুষ্ট লোক, এরকম আছে না সব দেশে বলে। এই অবস্থাতে ইলেকশন করে তাদেরকে ক্ষমতা পরিবর্তন করতেছিল। ইন্দিরা গান্ধী জেলে গেছে, জেল থেকে আবার বের হয়ে আবার ব্যাপক ভোটে জিতছে। ভারতের যে নরেন্দ্র মোদী সরকার, এটা কিন্তু আরো 2টা আঞ্চলিক, আরো 2টা আপনার রাজনৈতিক দলের সমর্থনে এই সরকার আছে। ওই 2টা রাজনৈতিক দল চিন্তা করবে যে এই আন্দোলনের পরে আমাদের ভোট বাড়বে কি কমবে না, এগুলো নিয়ে হয়তো সংসদে আলোচনা হবে, আলোচনা হওয়ার পরে হয়তো, যেটা ব্রিটেনে হয়, এই যে আপনি স্টার কেয়ারমার্ক পদত্যাগ করে আরেকজন আসতেছে না এখন, উনি আবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব করতেছে না। ভারতও সেম, হয়তো নরেন্দ্র মোদী যাবেন, যাইলে হয়তো যোগেন্দ্রনাথ আসবেন, না হয় শাহী বাবা আসবেন, না হয় কাল্লু সিং আসবেন, না হয় নানা পাটকের আসবেন। সেটা হচ্ছে ওখানে সিদ্ধান্ত নেবে, একজন বসবে। 2029 সালের যখন নির্বাচন হবে, তখন যারা চিন্তিত হবেন, তখন বলবেন যে শাবানা আজমির ক্ষমতায় আসবেন, নাকি শাহরুখ খান আসবেন, নাকি ওই সে আমার প্রিয় নায়ক নানা পাটকের বা সঙ্গীত শিল্পী সুমন, এরা আসবেন। ভারতে ওই স্ট্যাম্পে ব্যালটে নির্বাচন হয়, ব্যালটে ক্ষমতা পরিবর্তন হয়। ফরিদ ভাই বলছেন ভারতের ওই সেনাবাহিনী ওই রকম না, যে যাইয়া রাষ্ট্রপ্রধানের পিছনে গুলি লাগাইয়া গেলে যে স্যার আপনি নামেন, বলেন যে আপনি শারীরিকভাবে অক্ষম, খবরদার কইেন না যে আপনার পিছনে বন্দুক ধরে রয়েছে। এই খেলা ভারতে হয় না। আর ভারতবাসী যারা আছেন ভাই, আপনাদের বলি, দেখেন একটা জিনিস, যেমন ইসরায়েল 300 বছর নিজের ভূমির জন্য ফাইট করতেছে, সুতরাং ইহুদি রাষ্ট্র, যেমন ওরা বলে যে ওটা ওদের ইহুদি রাষ্ট্র, নিজের ভূমি, তেমন আপনার ভারতবর্ষ যারা আছেন এখন বর্তমানে ইন্ডিয়া, তারা বলেন যে আপনারা এটা হচ্ছে যে আপনাদের নিজের ভূমি, মানে হিন্দুদের ভূমি।
জান আমাদের মুসলমানদের ভূমি আছে না সৌদি আরব, মক্কা মদিনা সব তো সৌদি আরব, এটা তো আমাদের মুসলমানদের ভূমি। 56টা মুসলমান দেশ আছে, তার মধ্যে নেতা কে হবে সেটা নিয়ে কিন্তু ব্যাপক মারামারি চলতেছে, কে হবেন নেতা। তা আপনারা আপনাদের নিজস্ব ভূমি আছে, বড় ভূমি আছে, এই জিনিসটা আপনারা চিন্তা করে রাখেন। এক বাংলাদেশে আপনারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হেল্প করছেন, বাংলাদেশে আইসা আপনারা যুদ্ধ করছেন, এবং আমার বাংলাদেশের 71 সালের যুদ্ধে আমি দেখি নাই কোনো মুফতি মারা গেছে বইলা, বা কোনো মুফতি মৌলানার নাম বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর কৈতর লেখা আছে বইলা, এটা আপনারাও জানেন, কোনো মুফতি নাই। ভারতীয়রা আসছেন, রক্ত দিচ্ছেন, এই দেশ স্বাধীন করছেন, আমাদের সহযোগিতা করছেন, অনেক হিন্দু আছেন। কিন্তু এখন দেখেন তো আপনার করে কেমনে মারে, দিনেও মারে, রাইতেও মারে, দুপুরেও মারে, বিকালেও মারে, মাঝখানে হয়তো রংসার বেলা বিস্কুট দিয়ে এটা খাইতে। সুতরাং এই যে আন্দোলন, যেটা ককরোচ জনতা, একটু খুঁজা নিয়ে দেখেন আপনাদের ভিতরে যে 35 কোটি আছে না, এগুলার ইন্ধন সবচেয়ে বেশি আছে, এগুলার ইন্ধন সবচেয়ে বেশি আছে, কারণ এগুলার সহ্য হইতেছে না। এগুলো তো ওই যে গাজবাতুল হিন্দের নেতৃত্বে যায়। তো এই আর এখন বাংলাদেশের সুবিধা, বাংলাদেশের এদের কাহিনী কি দেখেন, এরা কি বলতেছে যে নরেন্দ্র মোদীকে নিয়ে মনে পড়ে, আর নরেন্দ্র মোদী পালাবে না, ভারতের রাষ্ট্রীয় নেতারা পালাবে না। শেখ হাসিনাকে পালাইছিল নাকি? শেখ হাসিনা নিজে হেলিকপ্টার চালাই গেছিল, এদের ওই মুরুদ নাই এখনো। যেই অফিসাররা শেখ হাসিনাকে নিয়ে গেছেন বা সেনা প্রধান, এদের ডাইকাইনা ওপেন ফিল্ডে সরহদ্দি উদ্যানে ডাইকাইনা জিগা যে তোরা কেমনে বিমানে করে শেখ হাসিনারে দিয়ে আইছস, তোগুলোকে কি কি চুক্তি হয়েছিল, এটি জিগানোর সাহস নাই। খালি কয় শেখ হাসিনা পালাইছে, কারণ যদি কয় যে পালাইছে তাহলে তো বাচ্চা গেল, আর যদি কয় যে ভাই উনারা হেলিকপ্টার বিমানে দিয়েছে, তখন যদি পাবলিক কয় কি রে ভাই আপনারা এখন পালাইছে, শেখ হাসিনা কি হেলিকপ্টার চালাইতে জানে? শেখ হাসিনা কি শেখ ফরিদ? যেমন শেখ ফরিদের নামের আগে শেখ আছে, তাই বলি শেখ ফরিদ যেমন ইয়ে না কি শেখ পরিবারের না, তেমন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাই বলে উনি তো বিমান চালাইতে জানেন না, হেলিকপ্টার চালাইতে জানেন না, যে উনি হেলিকপ্টার নিয়ে ডিরেক্ট চলে গেলেন ভারতে, নাইমা যায় বললেন যে আমাকে রক্ষা করুন, এরকম তো না। আর এদের সমস্যাটা দেখ, গতকালকে রাইতে আবার এরা কিন্তু একটা মিছিল করছে, এটা তো জানেন ফরিদ ভাই মনে, বিশাল মশাল মিছিল, সে মশাল থেকে ওই আগুন ধরে নেত্রীর গায়ে আগুন ধরে গেছে। হায় হায় হায়, এটা কি রামের বদদোয়ার কারণে কিনা আল্লাহ জানে। এটা পাবলিক দুষ্ট লোকেরা বলে যে এটা রামের বদদোয়া, যে ওখানে আগুন পড়ে গেছে। আরে বাংলাদেশের পত্রিকা অমুক, এখন ঘটনা হচ্ছে টিআরপি তো বাড়াইতে হবে না ভাই। ককরোচ জনতা পার্টি কি করতেছে ভিডিওতে, ধরেন আপনার ওই গতকালকে একটা ভিডিও দেখছি ভাই, 10 থেকে 12 হাত লম্বা, মানে একটা জায়গা দিয়ে পানি যাইতেছে সামান্য, সে মোবাইলটাতে কাছে নিয়ে এমন ভাবে ভিডিও করছে, এটা মাইলকে মাইল সমুদ্র দেখাইছে। বাংলাদেশের এক ছেলে, ককরোচ জনতা পার্টি ধরেন বিভিন্ন খন্ড খন্ড চিত্র আনলো, এগুলো আইনা লাগাইলো, লাগাইয়া দিয়ে শুরু হয়েছে মোদি কাল পড়ত নেপাল গেছে। আমি তো ওই দিন একটা ভিডিও দেখলাম যে মোদি নাকি ইসরায়েল যাওয়ার জন্য ফ্লাইটে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, তখন যে আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে আগে ঝামেলা হইতে দেয়, পরে সেই ঝামেলার সমাধান করে, এটার নামই বিজেপি। আগে ঝামেলা হইতে দেয়। আপনি আর আমি কি জানি যে এই ককরোচ জনতা পার্টি আন্দোলনের খাদ্য সাপ্লাই থেকে সবকিছু বিজেপি করতেছে না? এমন হয়তো কোনো একটা কাহিনী হয়তো কিছুদিনের ভিতরে ঘটবে, যাইটা যাতে বুঝতে না পারে চোখ ওই দিকে রাখে, হইতে পারে কিনা। মনে আছে যে পারমাণবিক বোমার টেস্টিং এর আগেও কিন্তু ভারতবর্ষে এরকম কিছু গন্ডগোল হচ্ছিল, সারা দুনিয়ার নজর কিন্তু ওইদিকে ছিল, আর বাট্টার করে কি করলা, পারমাণবিক বোমাটা ফাটাইয়া দিল। ওইখানে কি অন্য আরো অন্য কিছু ঘটতেছে কি না, নাকি এইখানের এইটার দিকে চোখ রাখছে, ওইদিকে অন্য কিছু করি, চাবাহার বন্দর থেকে অন্য কিছু যাইয়া অন্য কোন কোন দেশ ভাঙ্গা দিতেছে, সেটা আপনি কেমনে কইবেন? আমি সবসময় একটা কথা কই যে পেঁয়াজ আর গরুর মাংস যারা খায় না না, তাকে মাথার ব্রেন প্রচন্ড স্বাদ থাকে। আমরা তো গরুর মাংস খাইলে আমাদের রক্ত গরম, ব্লাড প্রেশার গরম হয়ে যায়, লাগাও ভাঙো, দরকারে যায় শেখ ফরিদের মাথা ভাঙ্গা দাও, হের চুল মূল সব কাইটা বেচা দাও চাইনারে, পয়সা পামু। চিন্তা করি না যে বেটা চুল কাইটা বেচলে কি আবার চুল এডি গজাইব, পরে আমি কি করব? এইটাই হচ্ছে যে মোদি। ওই আর এই হাসনাত নাসনাত এগুলো কি, এরা মনে করছে পৃথিবীতে সব হেদের, পৃথিবীটা হেদের কাছে। আর হ্যাঁ, এখানে আছে ফরিদ ভাই এটা বলছে চায়নার কিছু ইনফ্লুয়েন্স আছে হয়তো, এখানে এই গ্যাঞ্জাম
পাইক্যাদের ইনফ্লুয়েন্স তো থাকবে, কারণ পাইক্যারা নাস্তা নাবুদ। সারা ওয়ার্ল্ড মিডিয়াতে পাইক্যাদের ওই কি কয় এটারে আপনার বেলুচ, গিরগিট বালকিস্তান, পিওকে যাইতেছে গা। সুতরাং তারও হয়তো পয়সা ঢালতারে যে বাবারে তোরা ল মাগার মার। কিন্তু ওই একটা ঘটনা বলি, একটা আইন পাশ করবে কয়েকদিনের ভিতরে, ওই যে এনজিওর পয়সা, এইটার হিসাব 100% দিতে হবে। যেটা শেখ হাসিনা করার পরে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছিল, সেম এইটা এখন এইটা। এবং আপনি দেখেন ওখানে কোনো জেএনজি নাই, সব ছাত্রী। ভারতের দিল্লি সহ বাকি যত ছাত্রীরা আছে সব ওখানে জড়িত হয়েছে, কারণ এক বেলার খানা, 2 বেলার খানা, 3 বেলার খানা তো ফ্রি, খানা তো ফ্রি খাইতেছেন। ভান্ডারা না খাইয়া ওখানে যে কলা পাউরুটি বিরিয়ানি খাইতেছেন। তো বাঙালি, এই যে পত্রিকা ওইটাই কইলাম যে তার দেশে কি হবে, বাংলাদেশে কি ঘটতেছে, রাষ্ট্রপতি কেন পদত্যাগ করিতেছেন, সার্জিওগর কেন আসতেছেন, এইটা নিয়ে কথা কওয়া যাবে না, খবরদার। স্যারেরা রাগ হবে, খবর বেশি পাইতে যাক। তার চেয়ে ককরোচ জনতা পার্টির বিভিন্ন আটা ময়দা সুজি লাগাইয়া তড়কা, ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে তড়কা লাগানা, ডাল পে তড়কা, তড়কা লাগাইয়া দে। বাঙালি তো বেকুবের জাতে, এরা পড়বে, এরা হুনবে। ভারতের এতগুলা রাজ্যের সবগুলো তো হয় না। আর ওই যে বললাম, ভারতের বিজেপি সরকার আরো 2টা আঞ্চলিক রাজনৈতিক দলের প্রভাবে এই সরকার, ওগুলো বিশাল বিশাল। ওরা সবাই সিদ্ধান্ত নিবে, ভোটে হবে, জোট সরকারে আছে তারা, জোট সরকার, ভোটে হবে, বন্দুকে না। আর আরএসএস এত সোজা না। আর হিন্দুত্ববাদী বা জাতীয়তাবাদী এটা ভাই অন্য জিনিস, এটা অন্য জিনিস। নরেন্দ্র মোদী হয়তো চলে যাবো, যেটা বললাম এটা নরেন্দ্র মোদী যাবে গা আরএসএস থেকে, হয়তো আমি তো আর সবাই নাম জানি না, কি যোগেন্দ্র নারায়ণ না কি আছে, তার আরো কত কিছু আছে না, এরা কেউ না কেউ আসবে। কি করবেন আপনি? আপনি কি সোনিয়া গান্ধীর আইনে বহাই দিবেন যে সোনিয়া গান্ধী আপনি বাংলাদেশ, যে ইউনুসের আইনে বহাই দিলেন, বা আপনার যে রাহুল গান্ধীর আইনে বহাই দিবেন? এই খেলা ওখানে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যেটা মনে হয় যে মমতা ইয়েটা হাইরা গেল না, যে আপনার পশ্চিমবঙ্গে মমতার পার্টি, এগুলো তো চুরি চামারি বহুত করছে, 2 নম্বরই বহুত করছে। আমরা এগুলো সব দিল্লি যায় উঠছে, কয়ে চলো একটা আন্দোলন গড়ে তুলি। সব ফেলটু, সব বাপে খেদানো, মায়ে তাড়ানো, সব একসাথে দিল্লি। আর ওই যে ওয়াইসির পার্টির লোকজন কিন্তু আছে, দেখেন সব টৈক্যালা খানা আনতাছে, খালি খানা দেয়। কারণ এগুলো তো আবার যে রিলিফ ফান্ডের টাকা আসে সারা দুনিয়া থেকে। কোরবান গেল কয়দিন আগে না, জাকাত ফিতরের টাকা তো প্রচুর নিচে, এখানে তোলে, আমরা দেখাতো এখানে তোলে, তো এদের টাকা হইতে পারে। সুতরাং বাংলাদেশ কি করলে এটা নিয়ে চিন্তা করেন না, জার্বিয়া তার খবর নাই, আমার কি কাম, ভারত 10 টুকরো হোক, আমার বাপের কিছু যায় হে। ভারতের কে 1 টুকরা আইয়া কি বাংলাদেশের লগে আইয়া মিলবো? কেউ কি কইছে ভারতীয়রা যে ভাই আমরা 1 টুকরা আমরা বাংলাদেশের কাছে যেতে চাই? বাংলাদেশ অনেক ধনী দেশ, ওদের দেশের ভিসার দাম আছে, প্রয়োজনে আমরা যেমন কই যে আমেরিকা আমাক করে লইয়া যাও আব্বা, আমরা আমেরিকান পাসপোর্ট, ভারতীয়রা কইছে এটা? কয় নাই। তো পোংটারা কি কইলো আর না কইলো এটা নিয়ে এত টেনশন করেন না মাসুদ ভাই। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি ফরিদ ভাইয়ের কাছে আবারও ফিরে আসি। ফরিদ ভাই, মনে হচ্ছিল আমার কাছে যে এরা বলছে যে পরিস্থিতি খুব খারাপ, সকল রাজ্যগুলোকে কেন্দ্র থেকে নির্দেশনা পাঠানো হবে, এই আন্দোলনগুলো কোথায় কিভাবে ট্যাকেল করা হবে। আর এদিকে অভিজিৎ দীপকে উনি অসুস্থতার কথা বলে অলরেডি সরে গেছেন। সংক্ষেপে যদি 2-3 মিনিট বা 5 মিনিট এই বিষয়টা একটু আলোচনা করে দেন। শুনেন, ভারতের একজন অফিসার কি বলছে জানেন? সে বলেছে যে এরা নিজেরাই ঠিক নাই, দেশ কি ঠিক করবে। এবং আন্দোলনকারীদের বলেছে ডেড ককরোচ, মানে মৃত তেলাপোকা হিসেবে ঘোষণা করেছে। আমি বলবো এগুলো ডেড ককরোচ না, এরা হলো হায়ার করা ককরোচ। এক বাড়ির তেলাপোকা আরেক বাড়িতে আসছে, বিষয়টা এরকম। এমন না যে এই তেলাপোকা এই বাড়ির। এই ককরোচ পার্টির নেতা প্রধানের নাম কি বলতে পারবেন না তারা। এবং আপনি যেটা ফটোকার্ড দেখালেন যে উনি অলরেডি অসুস্থতার বাহানা দিয়ে চলে যাচ্ছেন, অসুস্থতার বাহানা দেখে তিনি অলরেডি ফিরে যাচ্ছেন, এটা আপনি দেখাইলেন। আরো ঘটনা আছে, আরো কিছু ঘটবে, সামনে আরো ঘটতে থাকবে। আপনাকে যদি কেউ বলে, সবচেয়ে মজার ঘটনায় কিন্তু আপনারা বলতেছেন না, এই ঘটনার মধ্যে কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের মুসলেখা প্রধানমন্ত্রীকে, যখন তেলচোরা পার্টির এত হইচই, তখন আমাদের মুসলেখা প্রধানমন্ত্রীকে কিন্তু দিল্লিতে যাওয়ার দাওয়াত দিয়েছে। বুঝতে পারছেন তো?
অলরেডি দিয়েছে। এটা কি খবর জানেন কিনা? আমার মনে হয় আপনার জানার কথা। তো আপনি যে কথা বললেন, এরা যারা এখানে আছে দিল্লির কেন্দ্রের কথা বলেন, বাইরের কথা বললে আরো পারবে না। আপনি বলেন পশ্চিমবঙ্গে এখন এই তেলচোরা পার্টি কি করতে পারবে? কি করতে পারবে আপনিই বলেন, তোমাদের বাড়ির কাছে। এদের ফালাফালি কুদাকুদি ওই পর্যন্তই। ওই ঘরে বাইরে হইলো তারা, এর বাইরে আর আছে কয়জন এদের সংখ্যা? এদের সংখ্যা কতজন? বিজেপি কালকে যদি মিছিল করে ঠেকাইতে পারবেন? বিজেপি সরকার আছে বলে ধৈর্য ধরে আছে। এটা তো বাংলাদেশ না যে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন বলে নরেন্দ্র মোদী দল নিষিদ্ধ করতে তো পারবেন না। আপনি পারবেন? পারবেন না। ধরেন নরেন্দ্র মোদীর পতন ঘটালেন, কালকে থেকে নরেন্দ্র মোদী 1 কোটি লোক নিয়ে বই পড়বো ধর্নায়, আপনি কই যাবেন? তখন কি করবেন? এই ভারতীয় এই বাটপাড়ারাই, আবারও বলি, রিপিট করতেছি, আমি দুঃখিত দর্শক এবং আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু এটা বলতে হবে আমাকে। এরাই কিন্তু ইরানে যখন হাজার হাজার লোক মারলো, সেই ইরানের এই খমেনির কসাইকে সমর্থন জানিয়েছে। আর এখানে একটু পানি মারলে, একটু পিটাইলে একেবারে গণতন্ত্র খত্রেমে, মানবাধিকার খত্রেমে, কত বড় ফাত্রা এই ভারতের বামরা। আমি কালকেও নাকি পরশুদিনই বোধহয় আপনার চ্যানেলে বলেছি, অন্য জায়গায় বলেছি, যে ভারতের 1 নাম্বার শত্রু হচ্ছে ভারতের বামপন্থীরা, ভারতের 2 নাম্বার শত্রু হচ্ছে মুসলিম লীগ আর মুসলিমরা, ভারতের 3 নাম্বার শত্রু হয়েছে যে সকল মুসলিম লীগ কংগ্রেসে ঢুকেছে, সপাতে ঢুকেছে এবং বামপন্থীতে ঢুকেছে। এরা হলো ভারতের আসল শত্রু। ভারতের শত্রু পাকিস্তান নয়। আমার যে গবেষণা, আমি বলেছি তো, আমি যে বইটা লিখতেছি এবং প্রকাশ হবে 26-এই, সেই বই, সরি 27-এ, সেইখানে কিন্তু আমি ওইখানে প্রধান শত্রু পাকিস্তান লিখি নাই, চায়নাও লিখি নাই, পৃথিবীর অন্য দেশে লিখি নাই। মানে আমার এজাম্পশন ভুল হতে পারে, আমার গবেষণা এটা মনে হয়েছে ভারতের প্রধান শত্রু এরাই। আর জনগণ এখন সচেতন হয়ে গেছে। তার প্রতিফল সর্বশেষ আপনি পশ্চিমবঙ্গে দেখতে পেরেছেন। 27 বছরের কংগ্রেস, 27 বছরের কংগ্রেস, 35 বছরের বাম আর 15 বছরের তৃণমূল, তাদের হটিয়ে কিন্তু তারা নিরঙ্কুশ বিজয় পেয়েছে। এবং মমতা ব্যানার্জি কি বলেছে কালকে শুনেছেন তো, যে 70% নাকি মুসলিম ভোটার ছিল, এদেরকে SIR থেকে বাদ দিয়েছে বলে উনি ফেল করছে। এই কথা বললে কিন্তু নিজের মাথায় নিজেই বাড়ি দিয়েছে। অর্থাৎ বুঝিয়ে দিয়েছে যে বিজেপি হচ্ছে, যত আপনি বলবেন বিজেপি হিন্দুর দল, ততই বিজেপির লাভ হবে। যত আপনি বিজেপিকে ধাক্কায় বলবেন হিন্দুত্ববাদী, ততই বিজেপির লাভ হবে। এই কংগ্রেস, এই সপা রাম মন্দিরে উপস্থিত ছিল না। ওই অঞ্চলের লোকজন বিজেপির ওই আসন থেকে পাশ করে নাই, ঠিক আছে, কিন্তু সারা ভারতে কিন্তু প্রভাব পড়েছে যে এরা ভারতে রাম মন্দির ফ্যাক্টর, ভারতে গয়া কাশী ফ্যাক্টর, অযোধ্যা ফ্যাক্টর। আপনি এটা চাইলে অস্বীকার করতে পারবেন না। আপনি যত আপনি মানেন চাহে না মানেন, যায় আসে না। ভারতের হিন্দুদের কাছে বাবর হচ্ছে দখলদার, এবং এটা সত্য। আপনি এটা মানবেন না কতদিন ঠেকিয়ে রাখবেন? বিজেপির 3টা সিট ছিল, সেই বিজেপি পরে 13 দিনের সরকার করলো। তারপরে সেই বিজেপি এমন ভাবে ক্ষমতায় আসলো যে 14 সাল থেকে আসছে, নামাইতেই পারতেছে না। নামাতে না পারার কারণে এখন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তো ষড়যন্ত্র করে আপনি হয়তো ক্ষমতায় যেতে পারবেন বাংলাদেশের মতো, ধরে নিলাম, কিন্তু আপনি তো বিজেপি নিষিদ্ধ করতে পারবেন না। তখন আপনি কি করবেন? আবার তো ইলেকশন হবে, ধরে নেন মধ্যবর্তী নির্বাচন হইলো, সেই ইলেকশনে বিজেপি বিরোধী দল, এটা তো ঠেকাতে পারবেন না। বিজেপির অত্যাচার করবেন, মারপিট করবেন, 5 বছর পর তো আবার বিজেপি আসবে, তখন কই যাবেন? আর ভারতের হিন্দুরা বুঝে ফেলেছে, এমনকি যারা ভারতের রাষ্ট্রবাদী মুসলমান, জাতীয়তাবাদী মুসলমান, তারাও বুঝে ফেলেছে যে এই বিজেপি সরকার না থাকলে ভারতের সার্বভৌমত্ব, আবারও বলতেছি আমি, যে বিজেপি সরকার না থাকলে ভারতের সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে। এবং এর প্রধান শত্রু ভারতের ভিতরেই বাস করে। বাংলাদেশও কিছু করতে তো পারবেই না, চায়নাও কিছু করতে পারবে না ভারতকে, পাকিস্তান তো পারবেই না। পারলে এতদিন পাকিস্তান যদি ভারতকে কিছু করার ক্ষমতা রাখতো, তাহলে 1971-এ পাকিস্তান ভারতকে ভেঙে। ভাই একটু প্রশ্ন ছিল, যেটা আলোচনা করছিলেন, দর্শক কমেন্ট, আপনাদের আলোচনা সব মিলিয়ে এই দিল্লিতে গড়ে ওঠা এই আন্দোলনকে আপনারা খুব একটা গুরুত্বের চোখে দেখছেন না। কিন্তু আমি যেটা জানতে পেরেছি বা যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে কংগ্রেস সহ বিরোধী বেশ কিছু দল, সমাজবাদী পার্টি সহ, এমনকি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ও একটা বক্তব্য আমি শুনেছি, তারাও সাপোর্ট দিচ্ছে। একটা শুধু পশ্চিমবঙ্গে যদি ধরি,
বিজেপি টোটালি ভোট পেয়েছিল কত শতাংশ? 46। 46। তার মানে এর বাইরেও আরো অনেক মানুষ ছিল, বিভিন্ন দলকে ভোট দিয়েছে যারা বিজেপিকে দেয়নি, কিন্তু ওরা অনেক দল মিলিয়ে বেশ ভোট পেয়েছে, বাট এক পাত্রে গেলে হয়তো ওরাই ক্ষমতায় চলে যেত। এখন অন্যান্য রাজ্যগুলোতেও ভোটের হিসাবটা এরকম যে একটা বিশাল অঙ্ক বিজেপির আছে, আবার বিজেপি বিরোধী বলয়েও বিশাল একটা অঙ্ক ভোটার আছে। এই ভোটার দিয়ে আমি জনসমর্থনের বিষয়টা যদি ধরি যে তাদের এই পরিমাণ জনসমর্থন আছে, এখন এই বিরোধী পক্ষগুলো যদি ঠিকঠাক মতো জনমত তৈরি করতে পারে, সবাই যদি সাপোর্ট করে, তাহলে একটা সরকারের উপরে তো বিশাল একটা চাপ পড়তে পারে। আপনার কি মনে হয়? অবশ্যই চাপ পড়বে, কিন্তু আপনি যখন বলবেন ভারতের এই টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি কি মনে করেছেন যারা বিজেপির শত্রু প্রতিপক্ষ সেই সবাই আপনার সমর্থন করবে? আপনি উমর খালিদের মতো জঙ্গিকে ওখানে গিয়ে পক্ষে কথা বলতেছেন, আপনি বলতেছেন 370 আবার লাগু করবেন, 3 তালাক আবার আনবেন, যে 3 তালাক আয়ুব খান 60-এর দশকে বাতিল করেছে। এগুলো তো মানুষ বুঝে, সবাই তো আপনার পক্ষে যাবে না। আপনি ওইখানে অনেক, আপনি যেমন বললেন ওইখানে তাদের এন্টি অনেক সমর্থক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি কি জানেন যে ওই যে এই আন্দোলনে যুক্ত হওয়া অনেক ছেলে মেয়েরা কি বলেছে? আসছিলাম নিটের আন্দোলনে যুক্ত হইতে, আইসা দেখি এখানে স্লোগান দিতেছে রামের বিরুদ্ধে, এখানে স্লোগান দিতেছে ব্রাহ্মণের বিরুদ্ধে। আচ্ছা, নিটের আন্দোলন করছো, এখানে ব্রাহ্মণ আজাদি লেকে রেহেঙ্গে আজাদি, ব্রাহ্মণ ছেলেকে রেহেঙ্গে আজাদি, ওটা কে বলছে? এখন আজাদি নেওয়ার জন্য গেছেন আপনি? ঘটনা কি? আপনি তো এখানে গেছেন প্রশ্নপত্র ফাঁস করছে তার শাস্তি চাইতে, আপনি ওখানে যাবো যে নরেন্দ্র মোদী সে আজাদি, দালমে কুস্ত কালা হয়, মানুষ তো এটা মানবে না। আপনি তো তাকে ভোট দিয়েছেন 5 বছর, আপনাকে জোর করে নামাবেন? বিষয়টা এরকম যে পাবলিক তারে ভোট দিয়েছে, আপনার মন চাইল না ঠ্যাঙ্গে টাইনে নামাবেন? বিষয়টা কি তাই? এটা হয়? এটা কি বাংলাদেশ? শেখ হাসিনা নির্বাচন আপনি বলতে পারেন 2024-এর নির্বাচন ছিল বিতর্কিত, ওইখানে তো নির্বাচন বিতর্কিত না, আপনি কি বলবেন? তারা টাইনে নামাবেন, জোর করে নামাবেন? তা আপনি যদি তারা টাইনে নামাইতে পারেন, বিজেপিও তো আপনারা টাইনে নামাইতে পারবে। আর ভারতের যারা রাষ্ট্রবাদী, আবার বলতেছি, তৃণমূলের কি সবাই কি সমর্থক এক জিনিস আর নেতা কর্মী আলাদা জিনিস। নিঃসন্দেহে বিজেপির প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের সমর্থক আছে, কংগ্রেসের সমর্থক আছে, সপা সমাজবাদী পার্টির সমর্থক, আরো বহু দল, ভারতের দলের তো অভাব নাই। পৃথিবীর সবচেয়ে বেশি রাজনৈতিক দল তো ভারতেই, যেহেতু ভারত পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা জাতির ধর্মের অবস্থান, তো সেখানে রাজনৈতিক দল বেশি থাকবেই, মানুষ 140 কোটি থাকবেই। কিন্তু তার মানে তো এই না যে মমতা ব্যানার্জির লোক স্লোগান দিল লেকে রেহেঙ্গে আজাদি, ভারত সে আজাদি, ভারতের টুকরা করেঙ্গে বললে আপনার পক্ষে থাকবে? সবাই থাকবে আপনার মনে হয়? আমি শেখ ফরিদ বাংলাদেশের, আমি মৌলবাদের সরকার সমালোচনা করি, তারেক রহমান সরকার সমালোচনা করি, আপনি জানেন, সবাই জানে। এখন কেউ যদি বলে ভারত বাংলাদেশ ভেঙে ফেলাম, আমি কি তার পক্ষে থাকবো? আমি তো এই সরকারের বিরুদ্ধে। কিন্তু কেউ যদি ভারত আমার বাংলাদেশ ভেঙে ফেলতে চায়, মনে করেন 2 টুকরা করতেছিল, যেটা আমি সমূহ সম্ভাবনা দেখতেছি ভবিষ্যতে বাংলাদেশ টুকরো হয়ে যেতে পারে, কেউ ভাঙতে চাইলো, আমি তার পক্ষে থাকবো? থাকবো না। তেমনি যারা মমতার সমর্থক, রাহুল গান্ধীর সমর্থক, সপার সমর্থক, ওই যে আপনার যাদবদের সমর্থক, বা সিপিআই, ওই যে মরা ভাগ উষ্টা খাওয়া ভাগ মাঞ্জা ভাঙা ভাগ বামপন্থীদের সমর্থক, কিন্তু আপনার সবাইকে আপনাকে সমর্থন করবে? ভারতের এই টুকরো হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে আপনার পক্ষে থাকবে? ওরা দেখতেছে আপনি হিন্দুদের বিরুদ্ধে, ওখানে হিন্দু মেজরিটি, হিন্দু প্রত্যেকটা, ওইখানে যারা উপস্থিত হয়েছে তারা কারা? সব ফেলটু। তো তারা ওইখানে গিয়ে প্রত্যেকে হিন্দু বিরোধী বক্তব্য দেওয়া। তো ভারতে আপনার হিন্দুরা এটা মেনে নেবে? বাংলাদেশে যদি আপনি ইসলাম, নবী, রাসুল, আল্লাহ, তারপর মক্কা মদিনার বিরুদ্ধে শব্দ উচ্চারণ করেন, বাংলাদেশে আপনাকে ভোট দিবে? আপনি যত বড় প্লেয়ার হয়ে থাকেন, দিবে আপনারা? কেউ দিবে না। ইউনুস ক্ষমতায় আসছে, ওরা বসাইছে, ভোট দিলে ওরা কেউ ইলেকশন হলে ওরা কেউ ভোট দিত? কেউ দিত না, কারণ জানে যে ও লেসবিয়ানদের সমর্থক। লেসবিয়ানদেরকে সমর্থন করতেই পারে, তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু যারা মুসলমান তারা তো মানবে না, ওরা ভোট দিত কোনোদিন? তাহলে তো ভোটেই আসতো, তাহলে ওরা বসায় দিয়েছিল কেন? তাহলে সেনাবাহিনী এখনো লাগে কেন? আপনি যেটা বললেন ওইটা করতে গেলে সেনাবাহিনী লাগবে, ভারতের সেনাবাহিনী তো আসবে না। ভারতের সেনাবাহিনী তো দেশপ্রেমিক, তারা দেশের স্বার্থে তারা জান দিয়ে দিবে, তারা তো দেশের রাজনীতিতে তারা হস্তক্ষেপ করবে না। ওইখানে সেনা প্রধানরা কেউ বললো এই তুমি ভাইদারে সরাই দাও, তুমি আর একটা জিনিস বলি, ওইখানে ওই আন্দোলনে এক মেয়ে কি বলছে জানেন? তরুণী বলছে প্রয়োজন সে নরেন্দ্র মোদীরা মেরে ফেলবে। এটা কোনো গণতান্ত্রিক কথা? এটা হয়? তো এটা আপনি হবে? আমি তারেক রহমানের বিরুদ্ধে, আমি
হেফাজতের বিরুদ্ধে, আমি জামাতের বিরুদ্ধে, চরমনাইয়ের বিরুদ্ধে, তার মানে কি আমি বলবো যে তাদের মেরে ফেলান? এটা গণতান্ত্রিক কথা হয়? এটা গণতান্ত্রিক রাজনীতি সভ্যতা হয়? এটা তো ফৌজদারি অপরাধ। আপনি তারপর একটা প্রধানমন্ত্রীকে বলতেছে মেরে ফেলবে। আপনাকে আমাকে যদি কেউ বলে মেরে ফেলবে, এটা তো ফৌজদারি অপরাধ। পৃথিবীর যে হায়দ্রাবাদে যদি কেউ ফ্রান্সে বলে তারা মেরে ফেলবে, এই কথা বললে কি হায়দ্রাবাদ ওই ফ্রান্সে থাকতে পারবে? জেল হবে না তার? ফৌজদারি অপরাধ, সারা পৃথিবীতে এটা ফৌজদারি অপরাধ। আর একটা রাষ্ট্রপ্রধানকে আপনি তারা বলতে পারেন তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবো, তার সরকার চাই না, তার বিরোধিতা, এটা আলাদা, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু বলতে পারবেন যে মেরে ফেলবেন, সেখানে প্রকাশ্যে বলছে। তো এগুলো কথা কি রাজনীতির মধ্যে ময়দান এগুলো চলে? আর তো দেখাই যাইতেছে বিদেশি ফান্ডেড, এত পরিষ্কার অলরেডি মামলা হয়েছে যে কারা কারা ফান্ড দিচ্ছে এগুলো খুঁজে বের করো, তদন্ত শুরু হয়ে গেছে। দেখেন না কোন ফাঁদে কে আটকে। এই 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 রাজনীতিতে আরো কে কে আটকে। এরা তো ভেবেছে যে গরু বোধহয় মরলো ছুরি গিয়ে মুসারের মতো, যেমন মরা গরু গল্প তো জানেন। কোনো এলাকায় যদি ময়দানে গরু মরে, ওই এলাকার মুসার আমি নিজে দৌড়ে আসে সিলের মতো, উড়ে উড়ে আসে, এসে ছুরি মারে যে ভাগাটা নিতে হবে। এই সব মনে করছে গরু মরছে, চামড়াটা ছিলে নিব, সব মুসার এসে দিল্লিতে জমাইছে। অত নালি আদেশের না। ভারতের জনগণ তো বোকা না, ভারতের জনগণ তো বোকা নয়, এটা তো আপনি মনে করেন না। আপনি যাদের সমর্থক বললেন তারা মাঠে কেন নামবে, সে কারণটা আপনাকে বুঝাইতে হবে। আপনি বললেন একটা, করবেন একটা, তা তো হবে না। বাংলাদেশের মতো আপনি মুজিবের বাংলায় বৈষম্য ঠাই নেই বলে এসে 32 নম্বর মুজিবের বাড়ি ভাঙবেন, এই ফাত্রামি ভারতের জনগণ মানবে না। আপনি এখানে স্লোগান দিবেন যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, ক্ষমতা এসে বলবেন তোমার আমার যমুনা মক্কা মদিনা, এই ফাত্রামি ভারতের জনগণ মেনে নিবে না। ভারতের জনগণ কোনোদিনই মেনে নেবে না। আপনি আফগানিস্তানে বাবরের কবরে ফুল দিয়ে আইসে ভারতের রাম মন্দিরে ওইখানে যাবেন না। এই একটা কারণে ভারতে কোনোদিনই কংগ্রেস ক্ষমতা যেতে পারবে না, গেলেও টিকতে পারবে না, পারবে না। বরং ভারতের এই আন্দোলন, এই তথাকথিত তেল, আমার তো হায়দ্রাবাদের কথাও একটু সন্দেহ হইতেছে। আমার সন্দেহ হইতেছে এই আন্দোলন তো আবার নরেন্দ্র মোদী করাইতেছে না। হ্যাঁ, আমার তো একটু সন্দেহ হইতেছে। কারণ এই কোথাকার কোন কক্রোচ মক্রোচ ফক্রোচ কই থেকে কই আসলো বাক্রোচ, আইসা আন্দোলন করতেছে, ফান্ড আসতেছে বিভিন্ন দিক থেকে। তিনি এর থেকে বড় আন্দোলনকে মানে দমন করেননি, দমিয়ে দিয়েছেন কৌশলে। রাজনীতিতে নরেন্দ্র মোদীর সাথে আপনি এটা পারবেন না। আর ভারত কিন্তু অদ্ভুত ব্যাপার, সারা পৃথিবীতে কিন্তু সরাসরি যে রাজনৈতিক দল প্রচার চালায় তারাই কিন্তু ক্ষমতায় যায়। ভারতে কিন্তু তা জানে, RSS তাদের হলো প্যারেন্ট সংগঠন। RSS কিন্তু বিজেপি গেছে, RSS এর কেউ ক্ষমতায় যায়, ওরা নেতৃত্ব পয়দা করে, যেটা হায়দ্রাবাদ বললেন। RSS এর কাছে ওরকম মোদী 10-12টা আছে, ওরকম অমিত শাহ 10-12টা আছে, ওরকম যোগী আদিত্যনাথ 20-25টা পকেটে নিয়ে ঘুরে। RSS কে আপনি কি মনে করেন? RSS কেন তো আমি স্টাডি করতে আমি অবাক হয়ে গেছি। আর তো যতই গালি দেন আপনি, জামাতারে যতই গালি দেন, জামাতের কিন্তু পকেট অনেক টিকটিকির ডিম বিভিন্ন জায়গায় পাইরে রাখে। ওরা বিএনপির ঘরে যায় টিকটিকি, জামাতের ডিম পারে, আওয়ামী লীগের ঘরে যায় টিকটিকি ডিম পারে। RSS তা না, আর সরাসরি নিজের ডিম নিজের কাছেই রাখে, ঘর অনেক। RSS সারা ভারতবর্ষ, RSS তাদের আইডিওলজি, তাদের ওইখান থেকে পয়দা হয়ে আসে না তারা। আপনি কেমনে ঠেকাবেন? ধরে নিলাম আপনি নরেন্দ্র মোদীকে ক্ষমতাতে সরালেন, তাই কি হয়েছে? তাই কি হবে? কিন্তু বলে দিলাম আপনাকে, আগামীতে ভারত এই বিজেপির দখলে, RSS দখলেই থাকবে। কারণ এর দায়ী কে? কংগ্রেস। এর জন্য দায়ী কে? সপা। এর জন্য দায়ী কে? মুসলমান। এর জন্য দায়ী কে? যারা বামপন্থী রাজনীতি করে। এরাই কিন্তু বিজেপি নিজের শক্তিতে শক্তিশালী হয় নাই। আপনি কাশি, আপনি মদিনার পাশে গিয়ে আপনি কোনো মন্দির দিতে দিবেন? মদিনা নবীর কবরের সামনে মন্দির হইতে দিবেন, গির্জা হইতে দিবেন? মক্কার সামনে গির্জা হইতে দিবেন, মেনে নিবেন? তো কাশিতে ওইখানে মসজিদ বানাইছে, তার বিরোধিতা করেন, ভারত সরকার সেটা নিয়ে আলোচনা করতে, সুপ্রিম কোর্ট, আপনি যে তার পক্ষে নিলেন, মানুষ মানবে? মানবে না, একটা পর্যায়ে মানবে না। আপনারাই না বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লোকজন এখন তো হজ করা শুরু করছে, ভারতের কমিউনিস্ট পার্টি মুসলমানরা এখন হজ করা শুরু করছে, তো হিন্দুরা বসে থাকবে? সারা পৃথিবীতে আপনি 57-56টা মুসলমান রাষ্ট্র বানাবেন, একটা হিন্দু রাষ্ট্র দেখলেই আপনার শরীর জ্বলবে। এটা বললে তো হিন্দুরা আরো আগে যাবে। বরং যারাই মক্রোচ পার্টিতে এখানে অ্যাটেন্ড করতেছে, তাদের রাজনৈতিক ক্যারিয়ার ভ্যানিশ হয়ে যাবে সামনে। আগামীতে বিজেপি বলছিল না স্কিপ বার 400 পার, দেখবেন আগামীতে 400 পার হয় কিনা। তবে এটা ঠিক, বিজেপি একদিন এই ভারতবর্ষে 400 সিট নিবেই, 450 সিটের মধ্যে নিবেই। ভারতের বিজেপি ভোট পায়, ইলেকশনে ভোট পায়, ক্ষমতা আসলে ফ্যাসিস্ট। আর আপনারা যেন ফাল পারবেন না, ভোট ছাড়াই কুদবেন, আপনারা গণতান্ত্রিক নেতা। এগুলো মানুষ এগুলো মানবে, বিশ্বগুলো দেখে আর হাসে। আগে ভারতের লোকজন এখন জাতীয়তাবাদী নেতা কর্মী যারা, তারা এখন অনেক সচেতন। কোনো সুদূর মোদীর সাথে খাটবে না। এক মোদী গেলে ওই যে এক মোদীর লোকান্তরে লক্ষ মোদী ঘরে ঘরে হয়ে যাবে। ভারতের RSS এরকম বহু লোক বানাই ফেলছে, দেখতে পারবেন সামনে 29 সালেই দেখতে পারবেন। এই ককরোচ পার্টির এই যে গেম খেললো, এই গেমের ফায়দার এর সব ক্রিম খাবে কে? ওই যে ভালুকাতে মারছিলেন দীপু দাসেরে, তাই না?
বাংলাদেশে আপনি হিন্দুদের ঘর বাড়ি জ্বালাইছেন, চিটাগাঙে জ্বালাইছেন, বরিশালে জ্বালাইছেন, ফরিদপুরে জ্বালাইছেন, নারায়ণগঞ্জে জ্বালাইছেন, ফলাফল গেছে কিন্তু পশ্চিমবঙ্গের ঘরে। তো এরকম দিল্লির মধ্যে আপনি জ্বালাইতেছেন, ওইটা কার ঘরে যাবে এটা তো বোঝা পরিষ্কার। আপনি ঠেকায় রাখতে পারবেন না। বরং এটা করে সাময়িক হয়তো মনে হইতেছে আর অনেক কিছু করতে। আর ওই যে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ান, আমার ভাবির পোলারা, বাংলাদেশে বাঙ্গু মুসলমানেরা তো স্বপ্ন দেখতেছে যে ক্ষমতায়, মনে হয় যে দিল্লি তো আর এই ক্ষমতায় যেতেছে। একটা কথা বলে রাখি আপনাকে, ভারতের জাতীয়তাবাদী সরকার যদি ক্ষমতায় না থাকে, তাহলে ভারতের সভ্যতা সংস্কৃতি হুমকির মধ্যে পড়বে এবং বাংলাদেশের সভ্যতা সংস্কৃতিও ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আপনাকে পছন্দ নাও করতে পারি, কিন্তু আপনি থাকলে আমার সভ্যতা সংস্কৃতি, আমার সাহিত্য, আমার শিল্প, আমার শিক্ষা, আমার সমাজ টিকবে। মানে আমাদের সমাজ, আমার সমাজ, অন্য সমাজ না, আমাদের সমাজ টিকবে। আমি তো তার পক্ষে আমাকে থাকতেই হবে, ইচ্ছা না থাকলেও। কারণ আমি, আমার ভাই ক্ষমতা, হায়দার ভাই আমার ভাই বা আমার বিআই ক্ষমতায় আসলো, আসার পরে দেখি আমার বাড়ির বিল্ডিং নাই, চাল নাই, বেড়া নাই, আমার ঘরে টিউবওয়েল নাই, এসি নাই, খুলে নিয়ে যায়, আমার বাড়ির আশেপাশ থেকে আবাদ করা যায় না। তাহলে ওই ভাই আমার দরকার নেই তো। আমার তো আপনি শত্রু হলে আপনারই দরকার, যদি আমার বাড়িঘর ঠিক থাকে। আবারও বলতেছি, ভারতীয় জনগণকে, বাংলাদেশের মতো যদি বিনিয়োগ শূন্য না হইতে চান, বাংলাদেশের মতো যদি অধপতন না চান, তাহলে এই সমস্ত ফাত্রা আন্দোলনের পক্ষে সমর্থন করেন না। এটা আমার ভারতীয়দের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের কাছে শিক্ষা নিন যে অযাচিত ভাবে বিদেশি প্রভুদের চেলারা যদি ক্ষমতায় আসে কি হয় সেটা বাংলাদেশ দেখে নেন। আর পাকিস্তানের দিকে তাকান, কি হাল হয়ে গেছে। যদি বলেন ভারতটাকে আপনারা পাকিস্তানের মতো একটা ভিখারিস্তান বানাইতে চান ৩ নম্বর অর্থনীতি থেকে, আর বাংলাদেশের মতো যদি বিনিয়োগহীন রাষ্ট্র করতেছেন, তাহলে কক্রোচ ফক্রোচ এগুলো পার্টির আপনারা সমর্থন দেন। এটা মানে চয়েস ইজ ইওর, এটা আমার না। আমি তো বাংলাদেশি হিসেবে আপনাকে এর চেয়ে বেশি বলতে পারি না। সমাজদারকে হিসেবে আমি কাবি। ধন্যবাদ। ফরিদ ভাই, আমরা দুই একটা কমেন্ট নেই, তারপরেই আমরা শেষ করে দেব। আমার অন্য একটা আলোচনা ছিল, আসলে ওই আলোচনা মাসুদ ভাই সরি, আমিও একটু বিদায় নিতে হবে এক্ষুনি। তবে যাওয়ার আগে আমি ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে জাস্ট 30 সেকেন্ড একটা কথা বলি। বাংলাদেশের 24-এর 5ই আগস্ট পর যে মৌলবাদীর উত্থান দেখছিলেন, আপনারা ভারতীয়রা যদি সেম মৌলবাদীদের উত্থান যদি ভারতবর্ষে দেখতে না চান, তাহলে এখনই এটাকে ঠেকান। আর একটা কথা বলি, আমাদের মৌলবাদীরা কি জানেন, ওই যে ইসলামের 4 খলিফা, একদম নাম ধরা 4 খলিফা, যেই মুসলমান তার 4 খলিফারই হত্যা করছিল, তাদের আপনাদেরই কি করবে সেটা আপনারাই ভাবেন, এবং তাদের হাত থেকে বাঁচতে হলে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেন। দেশ আপনার, সমাজ আপনার, আইন আপনার, ধর্ম আপনার, রাষ্ট্র আপনার। আপনারাই দেখেন যে এদের বিরুদ্ধে কি করবেন। ধন্যবাদ। আমি